আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাট্রিক্স পয়েন্ট। আমি ডক্টর সালমা, এফসিপিএস পার্ট 210 হিসেবে আছি ঢাকা মেডিকেল কলেজে অবস অ্যান্ড গাইনিতে। আজকে আপনাদের সাথে আমার একটা লং ব্যাচের সলভ ক্লাস আছে। কোয়েশ্চেনগুলো রেডি করেছি এবং আনসারগুলো সব আমাদের 9th এডিশন থেকে দেয়া। যদি কোনো কোয়েশ্চেনে কনফিউশন হয় বা আমি কোনো স্টেপ ভুল বলে ফেলি অথবা অনেকক্ষণ ক্লাসটার মধ্যে হয়তো বা দু একটা স্টেপ ভুল হয়ে যেতে পারে বা আমাদের প্রিন্টিংয়ে কোনো প্রবলেম থাকতে পারে, তাহলে অবশ্যই পার্সোনালি নক করবেন অথবা আমাদের গ্রুপে দিবেন, সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আসেন, আজকের আমাদের এই ক্লাসটাতে দেখেন 3টা চ্যাপ্টার আছে: হেমোরেজ ইন আর্লি প্রেগনেন্সি, অ্যান্টিপার্টাম হেমোরেজ অ্যান্ড গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি। 3টা ইম্পর্টেন্ট। তবে যেহেতু পার্ট 1-এ কজ আসে না, আপনাদের মেনলি ক্লিনিক্যাল ফিচারটা মেনলি কজগুলো পড়তে হয়, প্যাথোলজিগুলো, ফিজিওলজিগুলো, এবং হচ্ছে কিছু কিছু ম্যানেজমেন্ট লাগে, সবগুলো লাগবে না, কিছু কিছু ম্যানেজমেন্ট পড়বেন এবং ক্লিনিক্যাল ফিচার লাগবে, কারণ এই 3টা থেকে ইউজুয়ালি ক্লিনিক্যাল কোশ্চেন কমনলি হয় এবং ক্লিনিক্যাল কোশ্চেন বেশি হলে আপনাকে কিন্তু ক্লিনিক্যাল ফিচার জানতে হবে। তো আপনি তো ক্লিনিক্যাল কোশ্চেন পড়ে যেতে পারবেন না, আপনি ক্লিনিক্যাল ফিচার বাসা থেকে পড়ে যাবেন। ক্লিনিক্যাল ফিচার পি এক্সামিনেশনে কি আসে, কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশন কেমন হয়, এগুলো পড়ে গেলে আপনি কিন্তু পরীক্ষায় যে ক্লিনিক্যাল কোশ্চেনটা আসবে ওটাকে আপনি তাহলে এক্সক্লুড করতে পারবেন। এই জন্য আপনাদেরকে ক্লিনিক্যাল ফিচার পড়তে হবে। অনেকে দেখবেন শুধু কজ পড়ে বা ডেফিনেশন পড়ে চলে যাবেন, কিন্তু আমি বলবো কিছু কিছু এই চ্যাপ্টারগুলোতে যা যা আছে এগুলো সবগুলোর একটু ক্লিনিক্যাল ফিচার পড়তে হবে আপনাদেরকে। আচ্ছা, এখন আসেন আমরা ফার্স্ট কোশ্চেনে চলে যাই। ট্রু রিগার্ডিং অ্যাবর্শন, হ্যাঁ এটা হচ্ছে এমসিকিউ দিয়ে আমরা শুরু করতেছি। ট্রু রিগার্ডিং অ্যাবর্শন, এটা 50% অফ আর্লি মিসক্যারেজ কজড বাই ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। অ্যাবর্শন যখন পড়বেন, অ্যাবর্শনের কজগুলো আপনারা ট্রাইমাস্টার অনুযায়ী পড়বেন, দেন পার্সেন্টেজ পড়তে হবে, কারণ অ্যাবর্শন এত বেশি কমন এবং ইম্পর্টেন্ট, ম্যাডামদের অনেক পছন্দ। অ্যাবর্শনের কিছু কিছু পার্সেন্টেজ কিন্তু দিয়ে দেয়। দেন 50% আর্লি মিসক্যারেজ মানে কি, আমাদের ফার্স্ট ট্রাইমাস্টারে যেটার অ্যাবর্শন হয় সেটা আর্লি মিসক্যারেজ 50% কিন্তু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির কারণেই হয়। Then 95% chromosomal abnormality caused by error in paternal gametogenesis error, 5% by maternal gametogenesis error. আপনারা ছোট মানে এমবিবিএস থেকে যত কিছু পড়েছেন সবই কিন্তু ম্যাটার্নাল, মেনলি ম্যাটার্নাল এজে প্রবলেম হলে অ্যাবর্শন, আরপিএল, আইইউডি এগুলা কিন্তু বেশি হয়। সেই জায়গা থেকে ম্যাটার্নাল মাইটোকন্ড্রিয়াতে বেশি প্রবলেম থাকলে, এবং যেমন আপনারা পড়ছেন ডাউন সিনড্রোম, নন ডিসজাংশন হয় কিন্তু ম্যাটার্নাল ক্রোমোজোমে, এটা থেকে দাগালেও কিন্তু এটা আপনি দাগাতে পারবেন যে তাহলে এটা অল্টারনেট হবে, 95% হবে ম্যাটার্নাল কজ এবং 5% হচ্ছে আপনার প্যাটার্নাল কজ। মানে 95% মায়ের গ্যামেটোজেনেসিসে ইরোর হলে 5% হচ্ছে বাবার। দেন লুটিয়াল ফেজ ডিফেক্ট কজেস লেট মিসক্যারেজ। লুটিয়াল ফেজ ডিফেক্ট মানে কি, মানে আপনি যদি ফিজিওলজি বুঝে আনসার করেন তাহলে কিন্তু আনসার করতে পারবেন। লুটিয়াল ফেজটা কি? লুটিয়াল ফেজ ডিফেক্ট, কর্পাস লুটিয়াম, কর্পাস লুটিয়ামটা কখন ফর্মেশন হয়? প্লাসেন্টারও ফর্ম হওয়ার আগে, মানে যখনই একটা মানুষ কনসিভ করে, কনসিভ হওয়ার পরে ফার্স্ট যে নিউট্রিশনটা আসে ওটা কিন্তু আমাদের কর্পাস লুটিয়াম থেকে যায়। আমরা জানি ওভারিতে যে ওভামটা হয় ওটা ওভুলেশন হওয়ার পরে যে জিনিসটা ফেলে রেখে যায় সেটা হচ্ছে আমাদের কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম তো আমাদের 6 to 8 এক্স পর্যন্ত থাকে, 8 এক্সের পরে গিয়ে কিন্তু প্লাসেন্টাল ডেভেলপমেন্ট শুরু হয়। এটাকে আমরা জানি যে লুটিও প্লাসেন্টাল শিফট বলে। এখান থেকে আপনারা আরেকটা কোশ্চেন জানতে পারলেন যে লুটিও প্লাসেন্টাল শিফট হয় তাহলে 6 to 8 উইক্সে, তাহলে আগে কর্পাস লুটিয়াম হয়, দেন আপনার হচ্ছে প্লাসেন্টা। তাহলে লুটিয়াল ফেজ ডিফেক্টে কি লেট পর্যন্ত তো লুটিয়াম থাকেই না, তাহলে তো আর লেট প্রেগনেন্সি লসে লুটিয়ামের কোনো ইয়ে নাই, তাহলে আর্লি প্রেগনেন্সি লসে লুটিয়াল ফেজ ডিফেক্টে হয়। দেন হচ্ছে থ্রোম্বোফিলিয়া কজেস আর্লি মিসক্যারেজ। হ্যাঁ, থ্রোম্বোফিলিয়া হয়েছে মানেই তো তার ইমপ্লান্টেশনের প্রবলেম। যার থ্রোম্বোফিলিয়া ইউজুয়ালি যাদের এসএলই থাকে, আকলা থাকে, তাদের কিন্তু আপনার বেশি থ্রোম্বোফিলিয়া হয়, তখন আর্লি মিসক্যারেজ হয়ে যায়। ন্যাচারাল ক্লাস সেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা বেসিক মাইক্রোবায়োলজিতেও ন্যাচারাল ক্লাস সেল একদম ইনফিট স্টার্ট দিয়ে পড়বেন, এবং আপনার গাইনি বইয়ের আমাদের অবস দত্তের 16 নম্বর চ্যাপ্টারে যে ন্যাচারাল ক্লাস সেলটুকু আছে এইটুকু আপনাকে একেবারে মুখস্থ থাকতে হবে, এটা থেকে অনেকবার কোশ্চেন আসছে, ওই ন্যাচারাল ক্লাস সাথে এটা মিলাই দিবে আপনাকে। দেখেন, অনলি প্রেজেন্ট ইন পেরিফেরাল ব্লাড, প্রেজেন্ট ইন ইউটেরাস, এই কোশ্চেনটা একটু খেয়াল করেন। ন্যাচারাল ক্লাসের আমাদের পেরিফেরাল ব্লাডেও থাকে, যেটা আপনার মাইক্রোবায়োলজিতে পড়াচ্ছে না, যেহেতু আমরা এখন আপনাকে শুধু অবসগাইনি পড়াচ্ছি, তার মানে অবশ্যই টিউটারাসে আছে। তাহলে এই কোশ্চেনটা খেয়াল করেন, ন্যাচারাল ক্লাস সেল প্রেজেন্ট ইন বোথ পেরিফেরাল ব্লাড অ্যান্ড ইউটেরাস, কিন্তু প্রথমটা ফলস, নিচেটা ট্রু। কারণ দেখেন প্রথমটাতে আমি অনলি লাগিয়ে দিয়েছি যে অনলি প্রেজেন্ট, শুধুমাত্র কি পেরিফেরাল ব্লাডে থাকে না, এটা আমাদের ইউটেরাসেও থাকে, এই জন্য এটা ফলস। আর দেন আমি শুধু লিখছি প্রেজেন্ট ইন ইউটেরাস, হ্যাঁ ইউটেরাসে থাকে এটা সত্যি কথা, কিন্তু অন্য কোথাও থাকতে পারেও, কিন্তু যেহেতু আমি অনলি লাগাইনি এই জন্য এটা ট্রু হয়েছে। আচ্ছা, ইউটেরাইন ন্যাচারাল ব্লাড সেল ফাংশনালি ডিফারেন্ট ফ্রম ব্লাড ন্যাচারাল ব্লাড সেল। হ্যাঁ,
ইউটেরাইন ন্যাচারাল ক্লাস সেল এবং ব্লাড ন্যাচারাল ক্লাস সেলের সাথে কোনো মিল নাই, এদের দুইজনের ফাংশন পুরো আলাদা আলাদা। দেয়ার ইজ রিলেশন বিটুইন ইউটেরাইন ন্যাচারাল ক্লাস সেল অ্যান্ড আউটকাম অফ ফিউচার প্রেগনেন্সি। এটা ফার্স্ট মনে রাখবেন, ন্যাচারাল ক্লাস সেলের সাথে ফিউচার প্রেগনেন্সি কেমন হবে, তার অ্যাবর্শন হবে নাকি আইউডি হবে, মিসক্যারেজ হবে, আরপিএল হবে, এর সাথে কোনো সম্পর্ক নাই। ইউটেরাইন ন্যাচারাল ক্লাস সেল এবং ফিউচার প্রেগনেন্সি দুটো আলাদা জিনিস। এইচএল ইনকম্পিটিবিলিটি ইজ কজ অফ রিকারেন্ট মিসক্যারেজ। রিকারেন্ট মিসক্যারেজের সাথে আসলে এইচএল ইনকম্পিটিবিলিটির কোনো সম্পর্ক নাই। এটা আমরা অনেকেই মনে করতে পারি, যেহেতু আমরা যখন গ্রাফট করি এই সেলে ম্যাচিং না হলে গ্রাফট রিজেকশন হয়, হয়তো বা প্রেগনেন্সিও আপনার ইমিউনো কম্প্রোমাইজড হয়ে রিজেক্ট হবে, কিন্তু না। এই জন্য এটা মুখস্থ করে রাখতে হবে যে ইউটেরাইন ন্যাচারাল ক্লাস সেল এবং এইচএল এর সাথে ফিউচার প্রেগনেন্সি, মিসক্যারেজ, অ্যাবর্শনের কোনো সম্পর্ক নাই। এটা পুরোটুকুই আমাদের দত্ত থেকে দেয়া, অফ দত্ত থেকে। এখানে আমি যা যা বলছি দেখেন এখানে সেগুলাই লেখা আছে, যে ন্যাচারাল ক্লাস সেল প্রেজেন্ট ইন যে পেরিফেরাল ব্লাড অ্যান্ড ইউটেরাস, দ্যাট ইজ ইউটেরাস এবং ফাংশনাল, এদের দুজনের ফাংশন আলাদা, এবং ন্যাচারাল ক্লাস সেলের সাথে ফিউচার প্রেগনেন্সির আউটকামের কোনো সম্পর্ক নাই। ইউটেরাস কি করে, ন্যাচারাল ক্লাস সেল আপনাকে কিসে হেল্প করে, ট্রোফোব্লাস্ট ইনভেশন, প্রোলিফারেশন এন্ড অ্যানজিওজেনেসিসে হেল্প করে, এবং এই সেলের সাথে কোনো সম্পর্ক নেই প্রেগনেন্সির। আচ্ছা, হুইচ আর কোরিলেটস উইথ সার্ভাইকাল ইনসাফিসিয়েন্সি। সার্ভাইকাল ইনসাফিসিয়েন্সি মানে কিন্তু আমাদের সার্ভাইকাল ইনকম্পিটেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মেনলি সেকেন্ড ট্রাইমাস্টারে প্রেগনেন্সি লসের জন্য দায়ী। কেন বলেন তো? কারণ সার্ভাইকাল ইনকম্পিটেন্সি বা ইনসাফিসিয়েন্সি মানে কি, একটা প্রেগনেন্সি প্রথম থেকে যখন লস হয় তার ক্রোমোজোমাল, এন্ডোক্রাইন, ইনফেকশাস কজ থাকতে পারে, কিন্তু যখন বাচ্চাটা বড় হচ্ছে তখন তো ইউটেরাসের চাপ বাড়তেছে, তখন যদি আপনার সার্ভিক্স ছোট হয় বা কোনো কারণে একটু চাপ বাড়ার কারণে আপনার সার্ভিক্সটা খুলে গেল, তখন কিন্তু বাচ্চা বড় হলে, ছোট বাচ্চা নিয়ে তো সার্ভিক্সে কোনো প্রবলেম হয় না, এই জন্য এটা কজ হচ্ছে সেকেন্ড ট্রাইমাস্টারে। দেখেন ইন্টারনাল অস মোর দেন 1 সেন্টিমিটার। সার্ভাইকাল ইনসাফিসিয়েন্সি থেকে হবে ইন্টারনাল অস ইউজুয়ালি কি হয় 1 সেন্টিমিটার। হ্যাঁ, এটা মানে হুইচ আর কোরিলেটস উইথ সার্ভাইকাল ইনসাফিসিয়েন্সি, সার্ভিক্স লেস দ্যান 2.5 সেন্টিমিটার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটাতে দেখেন সার্ভাইকাল নর্মাল সার্ভিক্স না, যখন সার্ভাইকাল ইনসাফিসিয়েন্সি হয় সার্ভিক্সের ইন্টারনাল অস আর এক্সটার্নাল অস থাকে। আমরা জানি ইন্টারনাল অসটা খুলে 1 সেন্টিমিটারের বেশি হয়েছে এবং নর্মাল সার্ভাইকাল লেন্থ আমাদের 2.5 সেন্টিমিটার। এটা খুব ভালো করে মুখস্থ করে রাখেন। নর্মাল সার্ভাইকাল লেন্থ কত? 2.5 সেন্টিমিটার, নট মিলিমিটার, 25 মিলিমিটার বা 2.5 সেন্টিমিটার। দেন হচ্ছে সার্ভিক্স বিকাম ইউভি ওয়াই শেপ। যখন সার্ভিক্সটা খুলে যায় মুখটা, তখন সার্ভিক্সের শেপ ইউভি এবং ওয়াই এর মতো হতে পারে। এটা আমরা আল্ট্রাসাউন্ডে দেখতে পারি। এটা কেমন হবে দেখেন, নর্মালি যদি এটা ইউটেরাস আর এটা আমাদের সার্ভিক্স হয়, হ্যাঁ, এখানে বাচ্চা থাকে, এটা নর্মাল। এই সার্ভাইকাল লেন্থ আপনি আল্ট্রাসোনোগ্রাফিতে 2.5 সেন্টিমিটার পাবেন নর্মালি, কিন্তু যখন আপনার সার্ভাইকাল ইনকম্পিটেন্স হবে বা ইনসাফিসিয়েন্সি থাকবে তখন সার্ভিক্সটা ছোট হয়ে যাবে। সার্ভিক্সের লেন্থটা হয় শুধু এরকম করে ছোট হয়ে যেতে পারে, তখন সার্ভিক্সের লেস দ্যান 2.5 আর ইন্টারনাল লসটা লেস দ্যান মোর দ্যান 1 সেন্টিমিটার হয়ে যায়। মোর দ্যান 1 সেন্টিমিটার মানে মুখটা খুলে বড় হয়ে যায়। তখন এই জায়গাটা যদি আপনি আলটা করেন, আলটাতে এরকম ইউ এর মতো দেখতে পাবেন, অথবা ভি শেপ হয়ে যাবে, অথবা এরকম ভি হয়ে যাবে, অথবা ওয়াই শেপ হয়ে যাবে, অথবা এরকম করে দেখেন এরকম ওয়াই শেপও হয়ে যেতে পারে। এখানে আপনার স্যাকটা আছে, তো যখন বাচ্চা বড় হচ্ছে, বাচ্চা বড় হতে হতে আপনার ইউটেরাসের পুরো জায়গাটা নিয়ে নেবে, এখানে চাপ বাড়বে, তখন ইনসাফিসিয়েন্সি হলে আপনার মিসক্যারেজ হয়ে যাবে। এটি ইউজুয়ালি সেকেন্ড ট্রাইমাস্টারে হয়। আচ্ছা, প্রিভেন্ট অ্যাবর্শন বাই সুচারেট, প্রিভেন্ট অ্যাবর্শন বাই সুচারেট 2 উইকস আর্লিয়ার দ্যান দ্য প্রিভিয়াস স্টেজ। এখন সার্ভাইকাল ইনকম্পিটেন্সি হচ্ছে, বারবার হচ্ছে, আপনাকে রুগী এসে বলে যে তার আগে 3টা বাচ্চা, প্রতিবারই তার 18-20 সপ্তাহে নষ্ট হয়ে যায়, তার কোনো ব্যথা হয় না কিন্তু বাচ্চা পড়ে যায় 18-20 সপ্তাহে। এখন তখন ভাবলেন যে আপনি ঠিক আছে, তাহলে সার্ভাইকাল ইনকম্পিটেন্সি, তাহলে তো আমার সার্ভিসটাকে বেঁধে দিতে হবে। এটাকে কি বলে? ম্যাকডোনাল্ড সুচার। এটা আমরা কখন দিব ম্যাকডোনাল্ড সুচারটা? ইউজুয়ালি 12 থেকে 14 সপ্তাহে দিতে হয় নর্মাল। আর একটা নর্মালি বলবেন 12 থেকে 14 সপ্তাহ, আর একটা হচ্ছে আগে তার যখন লস হয়েছে তার 2 সপ্তাহ আগে দিলেও পারে। মনে করেন আগের বারটা 14 সপ্তাহে লস হয়েছে, তাহলে আপনি 12 সপ্তাহে দিবেন। আগের বার তার 18 সপ্তাহে লস হয়েছে, তাহলে আপনি তাকে 16 সপ্তাহে দিবেন। এটা সুচার অফ এট 37 উইকস। এখন আপনি যে ম্যাকডোনাল্ড সুচার দিচ্ছেন, এই সুচার রাখলে তো আর ডেলিভারি হবে না। এই সুচারটা আপনি কখন অফ করবেন? এট 37 উইকস অথবা ডিউরিং লেবার, তা না হলে কিন্তু সার্ভিক্স ছিঁড়ে চলে আসবে। ওই যে এখানে সবটুকু লেখা আছে দত্ত থেকে আমি যা যা বললাম। শর্ট সার্ভিক্স লেস দেন 2.5 মিলিমিটার অথবা 2.5 সেন্টিমিটার। হ্যাঁ, মরবিড অ্যানাটমিক্যাল চেঞ্জেস ইন ইকটোপিক প্রেগনেন্সি। ইকটোপিক প্রেগনেন্সিও তো আমাদের টিউবে হয়, তাহলে টিউবে হওয়ার পরেও কিছু অ্যানাটমিক্যাল চেঞ্জ ইউটেরাসে হয়ে থাকে। দেখেন কি কি আছে।
রেসিডুয়াল চেঞ্জেস অ্যাট দ্য সাইট অফ ইমপ্লান্টেশন ইজ মিনিমাল। হ্যাঁ, এটা ট্রু, কারণ টিউবের ইক্টোপিক প্রেগনেন্সি ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের উপরে একটা প্রেগনেন্সি যেভাবে কাজ করে ইস্ট্রোজেন প্রজেস্টেরন, অন্য কোনো জায়গায় তো এন্ডোমেট্রিয়াম না এইভাবে কাজ করতে পারবে না। এই জন্য কি হবে, সেটা টিউবে হোক, আপনার সার্ভিক্সে হোক, পেরিটোনিয়ামে হোক, যেখানে হোক, রেসিডুয়াল চেঞ্জটা খুবই অল্প হবে। কারণ আসলে তো ওখানে এন্ডোমেট্রিয়াম নেই, কারণ আমাদের নর্মাল প্রেগনেন্সিতে এন্ডোমেট্রিয়ামে থাকার কথা। ইনক্রিজ সাইজ অফ দ্য ইউটেরাস, এটা হচ্ছে দেখেন ইনক্রিজ সাইজ অফ দ্য ইউটেরাস, এটা হচ্ছে ট্রু। কেন বাড়বে ইনক্রিজ সাইজ অফ দ্য ইউটেরাস? কারণ আপনার বডিতে যেখানে ইস্ট্রোজেন প্রজেস্টেরন বাড়ুক না কেন, সেটার ইফেক্ট হবে কোথায়, আপনার এন্ডোমেট্রিয়ামে। কারণ ইউটেরাসে সব থেকে বেশি আপনার ইস্ট্রোজেন রিসেপ্টর থাকে। তা ইউটেরাসের কোথায়, ফান্ডাসে আপনারা পড়েছেন। তাহলে বডিতে যেখানেই আপনি ইস্ট্রোজেন দিন না কেন, সেই ইফেক্ট কোথায় হবে, আপনার ইস্ট্রোজেনে। তো আপনার ইক্টোপিক প্রেগনেন্সি মনে করেন পেরিটোনিয়ামে হয়েছে, অথবা ফেলোপিয়ান টিউবে হয়েছে, অথবা সার্ভিসে, তখন কি হবে, ওই ইস্ট্রোজেন আপনি বডিতে বললাম যেখানেই যাক, ও গিয়ে ওর রিসেপ্টর তো ইউটেরাসের ফান্ডাসে, তখন কি হয়, এন্ডোমেট্রিয়ামের উপরে গিয়ে কাজ করে, ইউটেরাসের সাইজটা বেড়ে যায়। ডিক্রিজ ভাস্কুলারিটি অফ দ্য ইউটেরাস, ইউটেরাসের সাইজ যেহেতু বাড়ে, ইউটেরাসের ভাস্কুলারিটিও বাড়ে হরমোনের জন্য। রেসিডুয়াল চেঞ্জেস ইন ইউটেরাস, অবশ্যই ইউটেরাসে রেসিডুয়াল চেঞ্জ হবে। এটা আপনার মনে হতে পারে যে ইক্টোপিক প্রেগনেন্সি তো আমার টিউবে হয়েছে বা পেরিটোনিয়ামে হয়েছে, তাহলে সার্ভিক্স ইউটেরাসে কিভাবে চেঞ্জ হবে রেসিডুয়াল? ইউটেরাসে অবশ্যই রেসিডুয়াল চেঞ্জ হবে, একই কথা। ইউটেরাস এন্ডোমেট্রিয়ামে ইস্ট্রোজেন রিসেপ্টর সব থেকে বেশি থাকে। প্রেজেন্স অফ কোরিওনিক ভিলাই ইন ইউটেরাইন ডেসিডুয়া, ইউটেরাইন ডেসিডুয়াতে কোনো কোরিওনিক ভিলাই থাকবে না, কারণ ওর যে প্লাসেন্টা তৈরি হয়েছে, যেটুকুই কর্পাস লুটিয়াম বা ট্রোফোব্লাস্ট তৈরি হয়েছে, ও যেখানে প্রেগনেন্ট হয়েছে সেখানে। ইউটেরাসে ওর রেসিডুয়াল চেঞ্জ হবে, আপনার বেজার আমাদের এন্ডোমেট্রিয়ামের লেয়ারে চেঞ্জ হবে, কিন্তু ট্রোফোব্লাস্টে কোরিওনিক ভিলাই তো ফর্মেশন হবে যেখানে ওর স্যাকটা আছে সেখানে। আচ্ছা, এই যে এখানে লেখা আছে দেখেন, under the influence of estrogen progesterone from corpus luteum and HCG, varying amount of enlargement of the uterus and increased vascularity হবে। দেন ডেসুডুয়ার সব ক্যারেক্টার এন্ডোমেট্রিয়ামে ডেভেলপ করে, এবং যখন প্রেগনেন্সিটা বড় হচ্ছে 6 থেকে 8 সপ্তাহ হয়ে গেছে, আপনারা জানেন 6 থেকে 8 সপ্তাহের পরে কর্পাস লুটিয়াম কিন্তু আর কাজ করতে পারে না, প্লাসেন্টা ফর্ম হয়। কিন্তু ইক্টোপিক প্রেগনেন্সিতে তো আপনার ওইভাবে প্লাসেন্টা ফর্ম হয় না। তো প্লাসেন্টা ফর্ম হলে কি হয়, ইস্ট্রোজেন প্রজেস্টেরন উইথড্রল হয়। উইথড্রল হলে কি হবে জানেন, আপনার এন্ডোমেট্রিয়ামে যে রেসিডুয়াল চেঞ্জটা আসছে, ওইটা কিন্তু মেনস্ট্রুয়েশনের মতো ব্লিডিং হয়ে যাবে, অনেক সময় এমন স্যাকের মতো চলে আসতে পারে। মানে রেসিডুয়ালটা আপনার বের হয়ে আসবে না মেমব্রেনের মতো, ওটাকে আপনি কিন্তু তখন ব্লিডিং এর সাথে রোগী এসে বলবে যে আমার ব্লিডিং হয়েছে, সাথে একটা চাকা গেছে, তখন কিন্তু এটাকে আপনার ইনকমপ্লিট অ্যাবর্শন মনে হবে, বাট সেটা কিন্তু ইক্টোপিক প্রেগনেন্সি। আচ্ছা, হুইচ ড্রাগস আর ইউজড ইন মেডিকেল ট্রিটমেন্ট অফ ইক্টোপিক প্রেগনেন্সি? ইক্টোপিক প্রেগনেন্সির মেডিকেল ট্রিটমেন্টে আমরা কি কি ড্রাগস ব্যবহার করতে পারি, এটা আপনারা নাম দিয়ে মনে রাখবেন। দেখেন আমি এখানে আপনাদের নামগুলো দিয়ে দিচ্ছি। ড্রাগস আর কমনলি ইউজড কি মিথোট্রেক্সেট, পটাশিয়াম ক্লোরাইড, প্রোস্টাগ্ল্যান্ডিন, হাইপারসমোলার গ্লুকোজ, অথবা হচ্ছে অ্যাক্টিনোমাইসিন। এটা আপনারা মনে রাখতে পারেন। এটা কিন্তু 2023 জুলাইতে একটা SBA কোশ্চেন। হ্যাঁ, মনে রাখবেন যে কার মনে পড়লো, হাইপার অ্যাকশন দিয়ে মনে রাখবেন। হ্যাঁ, তাহলে আপনাদের মনে থাকবে। রেখে দাও। এটা আপনারা বইয়ের মধ্যে লিখে ফেলবেন। আচ্ছা, প্রত্যেকটার ক্যাপিটাল লেটার দিয়ে মনে রাখবেন। কে ফর পটাশিয়াম ক্লোরাইড, এম ফর মিথোট্রেক্সেট, পি ফর প্রোস্টাগ্ল্যান্ডিন, F2 আলফা, এইচ ফর হাইপারসমোলার গ্লুকোজ। পরীক্ষার সময় খুব খেয়াল রাখতে হবে হাইপারসমোলার না হাইপসমোলার। আপনি গ্লুকোজ দিয়ে কিন্তু ট্রু টু দাগায় দিবেন, কিন্তু এটা হাইপারসমোলার মনে রাখতে হবে। দেন এ ফর হচ্ছে আমাদের অ্যাক্টিনোমাইসিন। তাহলে এটা দিয়ে মনে রাখলে আমাদের ইক্টোপিক প্রেগনেন্সি ড্রাগের নাম আমরা পড়ে ফেললাম। আচ্ছা, সার্ভাইকাল প্রেগনেন্সি কি? সার্ভাইকাল প্রেগনেন্সি কিন্তু হয় বড় ডিএমসি, বিএসএমএমইউতে কিন্তু সার্ভাইকাল প্রেগনেন্সি অনেক ভর্তি হয়। তো ম্যাডামরা কিন্তু সার্ভাইকাল প্রেগনেন্সি থেকে কোশ্চেন দিতেই পারে। আমি নিজে প্রচুর সার্ভাইকাল প্রেগনেন্সি দেখছি। দেখেন, এটা রেয়ার কন্ডিশন, অবভিয়াসলি সার্ভাইকাল প্রেগনেন্সি রেয়ার কন্ডিশন, কিন্তু ডিএমসিতে প্রচুর রুগী আসে। ডিএমসি রুগী দেখে আপনি আবার কমন কন্ডিশন দাগাই দেন না। দেন আওয়ার গ্লাস শেপ ইন আলট্রাসোনোগ্রাফি, মানে আলট্রাসোনোগ্রাফিতে আপনি যদি একটা আলট্রা করেন, সার্ভাইকাল প্রেগনেন্সিতে একটা আওয়ার গ্লাস আসবে। আওয়ার গ্লাস কি বলেন তো? আওয়ার গ্লাস হচ্ছে টেবিলে দেখেন না, অফিসের টেবিলে বা বাসায় আপনাদের সবার টেবিলে মনে হয় আছে, আপনার টাইম কাউন্ট করার জন্য। আগের যুগে যখন ঘড়ি ছিল না, তখন মানুষ কি করতো, আওয়ার গ্লাস ব্যবহার করতো, মানে ঘন্টার কাজ। কেমন ওইগুলা দেখেন না, এই যে এরকম আটের মতো, এখান দিয়ে বালি পড়ে এখানে আবার উল্টায় দেয় না, এটা আওয়ার গ্লাস। মানে এখানে কেমন হয়, এই আওয়ার গ্লাস মানে কিন্তু এই জিনিসটা দেখবেন সবার টেবিলে থাকে।
আচ্ছা, তো এই ইউটেরাস সার্ভাইকাল প্রেগনেন্সিতে আওয়ার গ্লাস বলতেছে কেন? আমার তো এটা ইউটেরাস, তাই না? কিন্তু নিচে তো সার্ভিক্স আমার ছোট ছিল। যখন আপনার সার্ভিক্সে প্রেগনেন্সিটা আসলো, সার্ভিক্সে এখানে একটা স্যাক আসছে, তখন কিন্তু আপনার এই ইউটেরাসটা, এই সার্ভিক্সটা বড় হয়ে ইউটেরাসের মতো দেখতে হয়েছে। যেহেতু এখানে প্রেগনেন্সি হয়েছে, এখানে ইস্ট্রোজেন প্রজেস্টেরন আসছে, এর মাসেল হাইপারট্রফি হয়েছে, ভাস্কুলারিটি বাড়ছে, এও দেখতে, সার্ভিক্সটাও দেখতে আমার ইউটেরাসের মতো হয়ে গেছে আমার সার্ভিক্স। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে আওয়ার গ্লাস অ্যাপিয়ারেন্স কিন্তু, হ্যাঁ। আচ্ছা, দেন অ্যাবসেন্স অফ স্লাইডিং সাইন ইন আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফিতে স্লাইডিং সাইন অ্যাবসেন্ট থাকে। যখন যারা আলট্রা করেন, যে স্যাকে চাপ দিয়ে, যদি আলট্রা করার সময় আপনি স্যাক প্রোবে চাপ দেন, তাহলে স্যাকটা কিন্তু সরে যায়, যেটা কিন্তু সার্ভাইকাল প্রেগনেন্সিতে সরে যেতে পারে না। ইনক্রিজ ব্লাড ফ্লো অ্যারাউন্ড দ্য স্যাক অন কালার ডপলার। অবশ্যই যেখানে স্যাক আছে সেখানে কালার ডপলার আপনি পাবেন, এবং সার্ভিক্সটা ব্যারেল শেপ হয়ে যাবে। সার্ভিক্সটা একটা ছোট জিনিস, তাই না? সার্ভিক্সটা আমরা জানি, স্যার ইউটেরাস এই সার্ভিক্স এরকম থাকে, কিন্তু সার্ভিক্সটা এরকম বড় হয়ে সার্ভিক্স কেমন হয়ে যায় আমাদের? সার্ভিক্স হচ্ছে ব্যারেল শেপ হয়ে যায়। এই যে এখানে আল্ট্রাসোনো, এটা হচ্ছে আমাদের দত্ত থেকে নেওয়া, পেজ নাম্বার আমি দিয়ে দিচ্ছি। ইটিওলজি অফ জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপস এবং গাইনি। অপসের আমাদের যে 16 নম্বর চ্যাপ্টারে হেমোরেজ ইন আর্লি প্রেগনেন্সি, ওখান থেকে পড়বেন, এবং হচ্ছে 24 নম্বর চ্যাপ্টার থেকে গাইনি দত্তের 24 নম্বর চ্যাপ্টারে যে জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক নিউপ্লাসিয়া আছে, এই দুইটা অবশ্যই পড়ে যাবে। 24 নম্বর চ্যাপ্টার তো পুরোটাই পড়তে হবে। 18 গাইনি দত্তের 18 থেকে 24 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন আপনি একটা মোলার প্রবলেম পড়বেন, জেস্টেশনাল ডিজিজ, দুইটা বই থেকে একসাথে পড়বেন, পারলে নোট করে একটা বই লাগাই ফেলবেন। আচ্ছা, ইটিওলজি অফ জেস্টেশনাল ট্রোফোব্লাস্ট দেখলে ইনএডিকুয়েট ইনটেক অফ প্রোটিন, যারা প্রোটিন খাবার কম খায়, অ্যানিম্যাল ফ্যাট কম খায়, অ্যানিম্যাল প্রোটিন কম খায়, ফ্যাট না, অ্যানিম্যাল প্রোটিন কম খায়, তাদের কিন্তু বেশি হয়। দেন হাই ইনটেক অফ ক্যারোটিন, এটা ফার্স্ট, এটা হচ্ছে লো ইনটেক, যারা কম ক্যারোটিন খায় তাদের ক্ষেত্রে হয়। যাদের লিভার ডিজিজ আছে তাদের ক্ষেত্রে জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ বেশি হয়। দেন ইমিউন কম্পিটিবিলিটি হতে পারে, টিনেজ প্রেগনেন্সি তো আমাদের হতে পারে, হ্যাঁ। কারণ জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক কাদের বেশি হয়? 40-এর বেশি বয়স এবং 20 বছরের কম, মানে 40-এর বেশিতে যারা প্রেগনেন্ট হয়, 20 বছরের আগে যারা প্রেগনেন্ট হয় তাদের বেশি হয়। বয়সটা মনে রাখবেন, 20-এর কম, 40-এর বেশি। আচ্ছা, এখানে লেখা আছে জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ ইজ, মানে জেস্টেশনাল ট্রোফোব্লাস্টা ডিজিজটা কি? এটা কি ডিজিজ অফ দ্য ইউটেরাস নাকি ডিজিজ অফ দ্য প্লাসেন্টা? অনেকেই আমরা মনে করি এটা ডিজিজ অফ দ্য ইউটেরাস। এটা ফার্স্ট, দিস ইজ এ ডিজিজ অফ প্লাসেন্টা, খুব ভালো করে মনে রাখবেন। অনলি ডিজেনারেটিভ চেঞ্জেস ইন কোরিওনিক ভিলাইনা। ট্রোফোব্লাস্টিক ডিজিজে পার্টলি ডিজেনারেটিভ অ্যান্ড পার্টলি প্রোলিফেরেটিভ চেঞ্জ হয়। বিইং বিনাইন নিউপ্লাসিয়া অফ কোরিয়ন উইথ ম্যালিগনেন্ট পটেনশিয়াল। এটা মানে বিনাইন নিউপ্লাসিয়া, কিন্তু যে কোনো সময় কিন্তু এটা ম্যালিগনেন্সি হতে পারে। এটা যেমন লোকালি ইনভেড করে, সেমন আপনার হচ্ছে কিন্তু লাংসে, ব্রেনে, সব জায়গায় এটা মেটাস্টাসিস করে চলে যায়। এই জন্য এটা বিনাইন নিউপ্লাসিয়া অফ কোরিয়ন। কোরিয়ন মানে প্লাসেন্টার একটা পার্টি, কিন্তু এটা যদি বলতো যে ডিজিজ অফ কোরিয়ন, তাতেও ট্রু দেওয়া লাগতো। যদি বলতো ডিজিজ অফ ট্রোফোব্লাস্ট, তাতেও কিন্তু, কারণ এগুলো সবে আমরা জানি প্লাসেন্টার পার্ট। ওকে, এখানে ডেফিনেশনের মধ্যে দেখানো আছে অ্যাবনর্মাল কন্ডিশন অফ দ্য প্লাসেন্টা হোয়ার দ্য পার্টলি ডিজেনারেটিভ অ্যান্ড পার্টলি প্রোলিফেরেটিভ চেঞ্জ ইন দ্য ইয়াং কোরিওনিক ভিলাই, হ্যাঁ। ক্লাসিক্যাল ফিচার অফ কমপ্লিট মোল। কমপ্লিট মোল এবং পার্শিয়াল মোলের বক্স ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন, হ্যাঁ। কমপ্লিট মোল মানে কি? কমপ্লিট মোল হচ্ছে পুরো প্লাসেন্টাটায় মোলে ভরে গেছে, ওর নর্মাল প্লাসেন্টা আর কিছু নাই, ওখানে কোনো বাচ্চা নাই, শুধু মোলে ভরা। এই জিনিসটা মনে রাখবেন, যেহেতু ও পুরোই মোল দিয়ে ভরা, এই জন্য ওর রিস্ক ফ্যাক্টরও বেশি, পারসিস্টেন্ট নিউপ্লাসিয়া হওয়ার চান্সও বেশি, এবং প্রগনোসিস খারাপ। কমপ্লিট মোল কাদের বেশি হয়? আর্লি অনসেট অফ প্রি এক্লেমশিয়া। যাদের কমপ্লিট মোল থাকে তাদের খুব আগে আগে প্রি এক্লেমশিয়া ডেভেলপ করে, কারণ ওই যে আপনার ইউটেরাইন আর্টারিটা কনস্ট্রিকশন হয়ে যায়, ইউটেরোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করে। প্রেজেন্ট ফিটাল পার্ট। কমপ্লিট মোল মানে মনে রাখবেন পুরোটাই মোল, এখানে কোনো বাচ্চা নাই। পার্শিয়াল মোলে বাচ্চা থাকে, তাহলে এখানে কোনো বাচ্চা নেই। অ্যাবসেন্ট ফিটাল হার্ট সাউন্ড, যেহেতু বাচ্চা নাই সেহেতু ওর ফিটাল হার্ট সাউন্ড থাকবে না। দেখেন, ফিটাল হার্ট সাউন্ড, অ্যাবসেন্ট ফিটাল হার্ট সাউন্ড কিন্তু ট্রু। থিকালুটিন সিস্ট মোর দ্যান 6 সেন্টিমিটার। আমরা জানি কর্পাস লুটিয়াম যখন বড় হয়ে যায় 6 সেন্টিমিটারের বেশি, তখন এটাকে থিকালুটিন সিস্ট বলে। কেন মোলের ক্ষেত্রে আপনার থিকালুটিন সিস্ট থাকবে? কারণ অনেক বেশি পরিমাণে মোলে বিটা এইচসিজি রিলিজ হয়, এটার জন্য থিকালুটিন সিস্টের ডায়ামিটার মোর দ্যান 6 সেন্টিমিটার হয়ে যায়। এবং এইচসিজি লেস দ্যান 1 লাখ না, এটা কি হবে? এইচসিজি আমাদের মোর দ্যান 1 লাখ হবে, হ্যাঁ, কমপ্লিট মোলে। এই যেখানে আমাদের কমপ্লিট মোলের ক্লাসিক্যাল ফিচার দেওয়া আছে, বাকিগুলো আপনারা পারবেন। যাদের হচ্ছে
আপনার কমপ্লিট মোল থাকে তাদের কিন্তু হাইপারেমিসিস গ্রাভিডেরামও বেশি হয়। এই যে দেখেন হাইপারেমিসিস গ্রাভিডেরামও বেশি, আবার হচ্ছে হাইপারথাইরয়েডিজম বেশি। কেন? হাইপারেমিসিস গ্রাভিডেরাম যাদের কমপ্লিট মোল থাকে সিরাম বিটা এইচসিজি বেশি থাকে, যাদের বিটা এইচসিজি বেশি তাদের নশা ভমিটিং বেশি হবে। হাইপারথাইরয়েডিজম কেন হবে? কারণ হচ্ছে আপনার এখানে ট্রানজিয়েন্ট হাইপারথাইরয়েডিজম হয়, কারণ কমপ্লিট মোলে বিটা এইচসিজি বাড়ে। আমরা জানি বিটা এইচসিজির সাথে আমাদের টিএসএইচ এর কিন্তু মিল আছে, টিএসএইচ এবং এফএসএইচ এর। তো টিএসএইচ বাড়ে, টিএসএইচ যখন বাড়ে তখন আপনার থাইরয়েডকে স্টিমুলেট করে যে বেশি বেশি T3 T4 রিলিজ করো, তখন আপনার হাইপারথাইরয়েডিজম হয়। রিস্ক ফ্যাক্টরস ফর জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক নিউপ্লাসিয়া, মানে জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ থেকে কখন নিউপ্লাসিয়া হবে, কাদের বেশি হবে? এজ 40-এর বেশি, যাদের 20-এর কম এবং 40-এর বেশি। মাল্টিপ্যারাদের বেশি হয়, প্রাইমিপ্যারা না। সিরাম বিটা এইচসিজি আপনার কি থাকে? 1 লাখের বেশি হতে হবে। থিকালুটিন সিস্ট কতটুকু? থিকালুটিন সিস্ট কিন্তু 6 সেন্টিমিটার, আগের বইয়ে 4 সেন্টিমিটার ছিল, এখনকার বইয়ে 6 সেন্টিমিটার। ইউটেরাইন সাইজ মোর দ্যান 20 উইকস, ইউটেরাইন সাইজটা কেমন হবে? ইউজুয়ালি 20 সপ্তাহের বেশি হবে। আচ্ছা, ফিচার্স অফ পার্শিয়াল মোল, আমরা কমপ্লিট মোল একবার আপনাদেরকে বললাম, আর পার্শিয়াল মোলটা বলে দিই। পার্শিয়াল মোলে কি হয়? আমাদের এমব্রায়ো অ্যাবসেন্ট থাকে, ফলস। পার্শিয়াল মানে ওর একটু মোল আছে, একটু বাচ্চা আছে। ফোকাল ট্রোফোব্লাস্টিক হাইপারপ্লাসিয়া, হ্যাঁ। পার্শিয়াল মানে অল্প, মানে ফোকাল মানে একটা একটা জায়গায়। আর কমপ্লিট মোলে কেমন হয়? ডিফিউজ মানে সারা জায়গায় ভরা। দেন ক্যারিওটাইপ 69XXY, হ্যাঁ এটার ক্যারিওটাইপ 69XXY। আমি বলতেছি কেন? এটা ম্যাটারনাল থেকে আসে দুইটা অংশ, প্যাটার্নাল থেকে আসে একটা অংশ, এই জন্য এটা 2:1 হয়ে 69 হয়। রিস্ক অফ পারসিস্টেন্ট জিটিএন হাই। পার্শিয়াল মোলে হাই না, আমরা বলেছি যে কমপ্লিট মোলে হাই, কারণ ওটা তো পুরোটাই মোলে মোলে ভরা, এই জন্য ওর রিস্কও বেশি। থিকালুটিন সিস্ট কমন, কমপ্লিট মোলে থিকালুটিন সিস্ট কমন, এই কারণে ও তো পার্শিয়াল মোল, ওর তো একটু বাচ্চা একটু বল। বিটা এইচসিজি কমপ্লিট মোলের মতো এত হয় না। এই যে এটা চলে আসছে কেন? আচ্ছা, এটা কমপ্লিট মোল এবং পার্শিয়াল মোলের একটা ডিফারেন্স আছে বইতে, এটা আসলে ওই বক্সটা হবে, ভুল এই বক্সটা চলে আসছে। হ্যাঁ, এই বক্সটা এই কোশ্চেনের আনসার না, এটা হবে কমপ্লিট মোল এবং পার্শিয়াল মোলের ডিফারেন্সটা। হাই রিস্ক ফ্যাক্টরস ফর প্লাসেন্টা প্রিভিয়া। এখন আমরা চলে আসলাম অ্যান্টিপার্টাম হেমোরেজ, মানে আপনার বাচ্চা ডেলিভারির আগ পর্যন্ত এনি টাইপস অফ ব্লিডিং ইজ কল্ড অ্যান্টিপার্টাম হেমোরেজ, মানে পেশেন্ট লিভারে যাওয়া পর্যন্ত, আগ পর্যন্ত যত ব্লিডিং হবে সব হচ্ছে আমাদের অ্যান্টিপার্টাম হেমোরেজ। তার মধ্যে আপনার 20 সপ্তাহ তো 22 সপ্তাহ পর্যন্ত যেগুলো হবে সেগুলো হচ্ছে হেমোরেজ ইন আর্লি প্রেগন্যান্সি, আর 20 সপ্তাহের পরে যেগুলো হচ্ছে 20 সপ্তাহের পর থেকে ডেলিভারি পর্যন্ত সেটা হচ্ছে আমাদের অ্যান্টিপার্টাম হেমোরেজ। অ্যান্টিপার্টাম হেমোরেজ দুই ধরনের, একটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া এবং অ্যাব্রাপশন প্লাসেন্টা। আচ্ছা, হাই রিস্ক অফ প্লাসেন্টা প্রিভিয়া কাদের বেশি হয়? দেখেন, প্লাসেন্টা প্রিভিয়া প্রাইমি পেশেন্ট না, মাল্টিদের কেন বেশি হয় প্লাসেন্টা প্রিভিয়া? কারণ মাল্টিবারাদের বারবার বাচ্চা হয়, বারবার হচ্ছে ওর ইউটেরাস লিগামেন্ট এগুলো ইনজুর্ড হয়। তো যখন ওর আবার ও 7 নাম্বার 8 নাম্বার প্রেগনেন্ট হয়, তখন ওর প্লাসেন্টা নিউট্রিশন পায় না। প্লাসেন্টা নিউট্রিশন নেওয়ার জন্য এই সার্ভিস ইউটেরাসের লোয়ার সেগমেন্টে বেশি ছড়ায় যায়, তখন ওর প্লাসেন্টা প্রিভিয়া ডেভেলপ করে। ম্যাটারনাল ইজ মোর দ্যান 35, এল্ডারলি যত বয়স বাড়ে আমাদের ওই যে একই কথা, লিগামেন্টগুলো শক্ত হয়ে যায় এই জন্য। দেন মাল্টিপল প্রেগনেন্সি, যখন দুইটা বাচ্চা থাকে নিউট্রিশন বেশি লাগে, প্লাসেন্টাটা এত বড় হয় যে পুরো ইউটেরাসের মধ্যে ছড়ায় পড়ে। প্রেগনেন্সি ফলোইং ইয়ারটি, যারা আপনার আর্টিফিশিয়াল প্রোডাক্টিভ টেস্টিংটাই তাদেরও বেশি হয়। এবং প্রেজেন্স অফ ইউটেরাইন স্কার, আমরা জানি যে যাদের আগের সিজার আছে, কোনো মায়োমেক্টমি আছে, হিস্টারোটমি আছে, তাদের ক্ষেত্রেও আপনার বেশি হবে। আচ্ছা, এই বক্সটা পড়লে আপনারা পারবেন যে হাই রিস্ক ফ্যাক্টরস ফর প্লাসেন্টা প্রিভিয়া। হ্যাঁ, দেখেন ম্যাটারনাল এজ 35-এর বেশি, আমরা সব ডক্টর ফিমেলরাই কি তাহলে প্লাসেন্টা প্রিভিয়ার জন্য হাই রিস্ক। অ্যাব্রাপশিও প্লাসেন্টা ইজ রিলেটেড উইথ, অ্যাব্রাপশিও প্লাসেন্টার সাথে কিসের সম্পর্ক? প্লাসেন্টা প্রিভিয়া এবং অ্যাব্রাপশিও প্লাসেন্টা বেসিক জানেন। প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে প্লাসেন্টা আপনার ইউটেরাসের লোয়ার সেগমেন্টে চলে আসছে, সার্ভিক্সে চলে আসছে, সেটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। তাহলে এটা তো মেনলি প্লাসেন্টার প্রবলেম, যে প্লাসেন্টা নিচে চলে আসছে, এই প্লাসেন্টা যদি যে কোনো সময় এটা থেকে ব্লিডিং হবে, এবং প্লাসেন্টা তো মেনলি মায়ের পার্ট, তাই না? কুরিয়নটা মায়ের পার্ট, যে মায়ের পার্ট থেকে ব্লিডিং হবে, তাহলে প্লাসেন্টা প্রিভিয়াতে ইউজুয়ালি কোনো ব্লিডিং হয় না, এবং ফ্রেশ ব্লাড আসে। পেশেন্ট বলে যে ওর ফ্রেশ ব্লাড যাচ্ছে হঠাৎ করে, কিন্তু তার কোনো ব্যথা নাই বা ট্রমার হিস্ট্রি নাই, হঠাৎ করে তার এই 1-2 এপিসোড মাঝে মাঝে ব্লিডিং যায়, এটা হচ্ছে মায়ের ব্লাড। আর অ্যাবডাকশন প্লাসেন্টা কি? নর্মালি লোকালাইজড প্লাসেন্টা বাট আর্লি সেপারেশন। প্লাসেন্টা নর্মালি যেখানে থাকার কথা, ওর ফান্ডাল, অ্যান্টোরিয়াল, পোস্টোরিয়াল যেখানে মন সেখানে আছে,
নর্মালি সিটুয়েটেড প্লাসেন্টা বাট প্রিম্যাচুর সেপারেশন বিফোর বার্থ অফ দ্য বেবি। বাচ্চা ডেলিভারি হওয়ার আগে প্লাসেন্টা সেপারেশন হয়ে গেছে ওর, মানে লেবার পেইন ওঠেনি তার আগে ওর প্লাসেন্টা সেপারেট হয়ে গেছে ইউটেরাসের ওয়াল থেকে। সেটা হচ্ছে আমাদের অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা। অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা ইউজুয়ালি কাদের হয়? ইউজুয়ালি যাদের হাইপার টেনশন থাকে, প্রি এক্লেমশিয়া থাকে, কোনো ট্রমা হিস্ট্রি থাকে, তাদের ক্ষেত্রে অ্যাব্রাপশিয়া বেশি হয়। এবং অ্যাব্রাপশিয়া প্লাসেন্টাতে যে ব্লাড লস হয় সেটা মেইনলি বাচ্চার ব্লাড, এটা লিখে রাখেন বই। প্লাসেন্টা প্রিভিয়াতে মায়ের ব্লাড, অ্যাব্রাপশিয়া প্লাসেন্টাতে বাচ্চার ব্লাড। তাহলে কি হবে? অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা হলে ইউজুয়ালি বাচ্চা সবসময়, মানে আপনি 99% ক্ষেত্রে বাচ্চা মারা যায় যদি আর্লি আপনি ডেলিভারি না করাতে পারেন। আচ্ছা, তাহলে হিস্ট্রি অফ প্রি-এক্লেমশিয়া, ইউটেরাস সফট টেন্ডার না। অ্যাব্রাপশিয়া প্লাসেন্টাতে প্রচুর পেইন হয়, পেইন করে ব্লিডিং হলে সেটা আপনি ভাববেন অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা। এবং এই অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা আপনি ডায়াগনোসিস করতে পারেন যে আপনি অনেক সময় দেখছেন পেশেন্ট বলতেছে কোনো ট্রমা হিস্ট্রি নাই, প্রেশার নর্মাল, কিন্তু আপনি দেখবেন যে ইউরিনারি অ্যালবুমিন করে ইউরিনারি অ্যালবুমিন 2+3+ পাচ্ছেন, তখন আপনি বুঝবেন ও তাহলে প্রি-এক্লেমশিয়ার কারণে এটা হতে পারে। ব্লাড মেবি অল্টার্ড অর ফ্রেশ হতে পারে, কারণ অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা দুই ধরনের, একটা হচ্ছে আপনার রিভিল্ড আর একটা হচ্ছে কনসেল। রিভিল্ড মানে ব্লিডিং হচ্ছে সাথে সাথে বের হয়ে যাচ্ছে, ফ্রেশ পাবেন, তখন কিন্তু পেশেন্টের পেটে এত ব্লিডিং থাকে না। কিন্তু যখন ব্লিডিং হচ্ছে কিন্তু আপনার ইউটেরাসের ভিতরেই জমা থাকতেছে, তখন পেশেন্টের ওই মাঝে মাঝে একটু ব্লাড আসবে, অনেকক্ষণ পর পর ব্লাডটা অল্টার কালার হবে, এবং যেহেতু ব্লাড পেটের মধ্যে জমে যাচ্ছে এই জন্য ইউটেরাসটা আপনি একদম টেন্স টেন্ডার পাবেন। দেন ফিটাল হার্ট সাউন্ড ইউজুয়ালি প্রেজেন্ট, এখানে ফিটাল হার্ট সাউন্ড ইউজুয়ালি অ্যাবসেন্ট থাকে। প্রথমে বললাম প্লাসেন্টা আপার সেগমেন্ট, ইউজুয়ালি প্লাসেন্টা আপার সেগমেন্টে থাকবে, কারণ প্লাসেন্টা লোয়ার সেগমেন্টে থাকলে তো ওইটা প্লাসেন্টা প্রিভিয়া হয়ে যাবে। এই যে প্লাসেন্টা প্রিভিয়া এবং অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা, আমি যা যা বলছি এখানে সবগুলো আলাদা করে লেখা আছে, এটা পড়ে যাবেন পরীক্ষার সময়। আচ্ছা, রেড ডিজেনারেশন অফ ফাইব্রয়েড ইজ ক্যারেক্টারাইজড বাই, ফাইব্রয়েড প্রেগনেন্সির সাথে ফাইব্রয়েড খুবই কমন। এখনকার প্রেগনেন্সিতে তো আপনি প্রায় 50-60% পাবেন যে প্রেগনেন্সি উইথ ফাইব্রয়েড। কারণ কি, আমরা সবাই এখন এলডারলি প্রাইমে হয়ে যায় না, সবাই 30-এর পরে ডেলিভারি করে এবং আমরা অনেক বেশি বাইরের খাবার খাই, এইগুলো কারণে কিন্তু ফাইব্রয়েড এখন অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। এনভায়রনমেন্টাল পলিউশন, আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ হয়েছে, আমাদের এজড বেশি করে সবার প্রথম বাচ্চা হচ্ছে। আপনি এখন চেম্বার যারা করেন বা আউটডোরে রুগী দেখেন প্রচুর পাবেন প্রেগনেন্সি উইথ ফাইব্রয়েড। এখন প্রেগনেন্সি উইথ ফাইব্রয়েড হলে ওই ফাইব্রয়েডের কিছু চেঞ্জ হয়, সব থেকে কমন চেঞ্জ হয় হচ্ছে আপনার রেড ডিজেনারেশন অফ ফাইব্রয়েড। এটা দিয়ে আপনার যে কোনো টাইমে একটা ক্লিনিক্যাল কোশ্চেন আসতে পারে, যে এরকম যে একটা প্রেগনেন্ট পেশেন্ট এরকম তার পেটে খুব ব্যথা, তার জ্বর আসছে, তার একটু পিভি ব্লিডিং থাকতে পারে, ডায়াগনোসিস কি? তখন দেখবেন ভিতরে আপনার রেড ডিজেনারেশন ফাইব্রয়েড দেওয়া থাকবে। তাহলে প্রেগনেন্সি উইথ ফাইব্রয়েডের সব থেকে কমন চেঞ্জ কোনটা? আমাদের রেড ডিজেনারেশন ফাইব্রয়েড। এটা কেমন কি, কেমন দেখতে? কমন ইন সেকেন্ড হাফ অফ প্রেগনেন্সি, কমন ইন পিরিয়ড। এটা সব থেকে বেশি, মানে এই ফাইব্রয়েডটা রেড ডিজেনারেশনে কখন চলে যায়? সব থেকে কমনলি যে আমাদের সেকেন্ড ট্রাইমাস্টার এবং পিরিয়ডে। এটার অর্ডারটা কেমন? ফিশি অর্ডার। এবং কমন ইন ফার্স্ট হাফ অফ প্রেগনেন্সি, এটা তো ফার্স্ট হাফ অফ প্রেগনেন্সিতে হয় না, আগে আমরা বললাম। কালার হচ্ছে রবিফ। এটা রবিফ কেন হয়? রেড ডিজেনারেশন মানে কি? মানে ওই ফাইব্রয়েডের ক্যাপসুলের মধ্যে হেমোলাইসিস হয়, ওখানে আপনার হিমোগ্লোবিন বিলিরুবিন অনেক পরিমাণে জমা হয়, এই জন্য কালারটা রবিফ হয়ে যায়। এই যে দেখেন এখানে যা যা বলছি সব লেখা আছে। মোস্ট কমন ওভারিয়ান টিউমার ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে সব থেকে কমন টিউমার হচ্ছে জার্ম সেল টিউমার। জার্ম সেল টিউমারের মধ্যে কোনটা? ডার্ময়েড টিউমার। এই যে দেখেন প্রেগনেন্সিতে সেরাসিস অ্যাডিনোমা কমন, বাট সব থেকে বেশি হয় ইনসিডেন্স অফ জার্ম সেল টিউমারের মধ্যে কিন্তু দেখেন ডার্ময়েড। যদি ব্রড লাইনে দেয়, ব্রড হেডলাইনে, তাহলে কিন্তু জার্ম সেল টিউমার, আর যদি শর্ট হেডলাইনে দেয় তাহলে ডার্ময়েড টিউমার। মোস্ট কমন জেনেটিক কজ অফ অ্যাবর্শন, অ্যাবর্শনের সব থেকে কমন কজ হচ্ছে কিন্তু আমাদের ট্রাইজোমি। হ্যাঁ, 50-60% হচ্ছে আমাদের ট্রাইজোমি। এটা আপনি 16 নম্বর চ্যাপ্টারে কজ অফ অ্যাবর্শনের মধ্যেই পাবেন। আচ্ছা, এটা আমাদের মোস্ট কমন কজেস অফ সেকেন্ড ট্রাইমাস্টার মিসক্যারেজ। সেকেন্ড ট্রাইমাস্টার মিসক্যারেজ আমরা আগে বললাম যে মেনলি হবে অ্যানাটমিক্যাল ডিফেক্টের জন্য, যে বাচ্চাটা যখন বড় হয় তখন তার সার্ভিস ধরে রাখতে পারে না, অথবা তার ইউটেরাস বা সার্ভিসে কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে। দেখেন প্রোজেস্ট্রন ডেফিসিয়েন্সি, প্রোজেস্ট্রন ডেফিসিয়েন্সি মানে তো আপনার লুটিয়াল ফেজ ডিফেক্ট না, লুটিয়াল ফেজ ডিফেক্টও হয় আমাদের ফার্স্ট ট্রাইমাস্টারে। ক্লামাইডিয়া, যে কোনো ধরনের ইনফেকশন কজে ইউজুয়ালি আপনার ফার্স্ট ট্রাইমাস্টার হবে, 20 সপ্তাহের আগে হবে সবসময়। ক্লামাইডিয়া, ইউরিওপ্লাজমা, তারপরে হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল, এগুলার কজে ব্রুসিলোসিস, এগুলাতে সব 20 সপ্তাহের আগে হবে। সার্ভাইকাল ইনকম্পিটেন্স তাহলে কজ স্পার্ম ট্রান্সলোকেশন অ্যাবনর্মালিটিও, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আমাদের ফার্স্ট ট্রাইমাস্টার। ইউরিওপ্লাজমা তো ইনফেকশাস ও ফার্স্ট ট্রাইমাস্টার।
এই সেকেন্ড ট্রাইমাস্টারের কজগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখেন, ইউটেরাসের কনজেনিটাল অ্যানোমালি, ফাইব্রয়েড, ম্যাটারনাল এন্ড মেডিকেল ইলনেস এন্ড আনএক্সপ্লেইনড হতে পারে। আচ্ছা, এখানে আসেন, হুইচ সাইটোকাইন ইজ রেসপন্সিবল ফর সাকসেসফুল প্রেগন্যান্সি, মানে আমার সাকসেসফুল প্রেগন্যান্সির জন্য কোনটা দায়ী। আমরা যখন প্রেগন্যান্সিতে যাই তখন আমাদের ইমিউনিটি চেঞ্জ হয়ে যায়। ইমিউনিটি চেঞ্জ হয়ে আমরা চলে যাই কিসে জানেন, হেল্পার টি সেল 1 থেকে আমরা হেল্পার টি সেল 2 তে যাই। এই হেল্পার টি সেল 1 এর কাজ কি? 1 হচ্ছে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন রিলিজ করে। প্রো ইনফ্ল্যামেটরি মানে কি, যে ইনফ্ল্যামেশনকে অ্যাগ্রাভেট করবে। এবং হেল্পার টু সেল 2 এর কাজ হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, যে আমার ইনফ্ল্যামেশনকে প্রিভেন্ট করবে। তাহলে আমি যদি একটা সাকসেসফুল প্রেগন্যান্সি চাই, আমি তো চাবো আমার বডি অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করুক, আমার হেল্পার টু সেল 2 রিলিজ হোক। তাহলে আমার একটা সাকসেসফুল প্রেগন্যান্সির জন্য হেল্পার টু সেল 2 লাগবে। আচ্ছা, অ্যানএমব্রায়োনিক স্যাক ইজ ডায়াগনোসড। অ্যানএমব্রায়োনিক স্যাক মানে, এটাকে আগে কিন্তু ব্লাইটেড ওভাম বলা হতো, এখন অ্যানএমব্রায়োনিক স্যাক বলা হয়। মানে একটা স্যাক তো আসে, যেমন একটা স্যাক আসে 5 সপ্তাহে আপনি কিন্তু আলটা করে একটা স্যাক পাবেন, এবং 5.5 সপ্তাহে কিন্তু ওটার মধ্যে ইয়ক স্যাক চলে আসে। কিন্তু কখন আপনি অ্যানএমব্রায়োনিক স্যাক বলবেন, স্যাকের সাইজটা কত মিলিমিটার হলে, হ্যাঁ, এটা আপনি স্যাকের সাইজ যখন আমাদের 25 মিলিমিটার হবে এবং কোনো এমব্রায়ো আসবে না আল্ট্রাসোনোতে, একটা স্যাক প্যানেল যেটার ওজন সাইজ হচ্ছে 25 মিলিমিটার, হ্যাঁ, এটা মনে রাখবেন। 25 মিলিমিটার হলে আমরা সেটাকে অ্যানএমব্রায়োনিক স্যাক বলবো। A 20 years primary gravid, 8 weeks of pregnancy woman present on your chamber with pervaginal bleeding। দেখেন, 20 বছর বয়স, প্রাইমি 8 সপ্তাহের প্রেগনেন্ট, চেম্বারে আসতে পারভেজিনাল ব্লিডিং অ্যান্ড অন পেইন ফলোয়িং ব্লিডিং হওয়ার পরে তার ব্যথা হয়েছে। অন স্পেকুলাম এক্সামিনেশন আপনি দেখলেন যে অ্যাক্টিভ ব্লিডিং প্রেজেন্ট আছে, তাহলে পসিবল ডায়াগনোসিস কি? এই জন্য বললাম আপনাদেরকে ক্লিনিক্যাল ফিচার পড়তে হবে এই ক্লিনিক্যাল কোয়েশ্চেনের আনসার করার জন্য। এটার আনসার কিন্তু হবে থ্রেটেন্ড অ্যাবর্শন। কেন বলি, ইনকমপ্লিট হলে কি হতো, ইনকমপ্লিট হলেও আপনাকে বলতো যে তার চাকা গেছে এবং অনেক ব্যথা ইনকমপ্লিটে। দেন ইনহিবিটেবল আসেন, ইনহিবিটেবলে ব্যথা এবং ব্লিডিং একসাথে হয়, যেটা আর থামানো যায় না। ইনকমপ্লিটে মানে একটা বলবে যে চাকা গেছে, পেইনও আছে, ব্লিডিংও আছে। আর ইনহিবিটেবলে বলবে পেইন আর ব্লিডিং, কোনো চাকা যায় নাই। মিসড অ্যাবর্শন মানে কি, ও বলবে যে অনেকদিন আগে অ্যামেনোরিক ছিল, মাঝে কিছুদিন বমি বমি লাগছিল, এরপরে আর ওর কিছুই হয় না, সিমটম চলে গেছে, মানে স্যাকটা মরে গিয়ে, বাচ্চাটা মারা গিয়ে আপনার পেটের ইউটেরাসের মধ্যে রয়ে গেছে, কিন্তু রুগী কিছু জানেই না, সেটা হচ্ছে মিসড। সেপটিক অ্যাবর্শন তো জানি যে তার অ্যাবর্শনের একটা হিস্ট্রি থাকবে, ইনডিউসড অ্যাবর্শনের, এবং তার অনেক ইনফেকশন হবে, জ্বর থাকবে, অর্গান ড্যামেজের ফিচার পাবেন। তাহলে এটা হচ্ছে আমাদের থ্রেটেন্ড অ্যাবর্শনটা কেমন, পেশেন্ট বলবে যে তার 8-10 সপ্তাহের অ্যামেনোরিয়া, এখন হচ্ছে তার ব্লিডিং যাচ্ছে, কিন্তু প্রথমে ব্যথা ছিল না, ব্লিডিং যাওয়ার পরে তো রক্ত যাচ্ছে, কিন্তু কোনো চাকা যায়নি। এবং আপনি পিভি করে দেখবেন বা স্পেকুলাম এক্সামিনেশনে আপনি যদি জাস্ট ইন্সপেকশন করেন, দেখবেন যে ফ্রেশ ব্লাড আসতেছে। আচ্ছা, যে এখানে এটা দিয়ে দিচ্ছি ক্লিনিক্যাল ফিচারটা। নর্মাল সার্ভাইকাল লেন্থ 2.5 সেন্টিমিটার, একদম মুখস্থ করে রেখে দিবেন, এটা যেন ভুল না হয়, হ্যাঁ। মোস্ট কমন সাইট অফ ইকটোপিক প্রেগনেন্সি সব থেকে কমন হয় আমরা কোথায় জানি, অ্যাম্পুলারি পার্ট অফ দ্য ফেলোপিয়ান টিউব, কারণ ওখানে প্রথমে তো ফার্টিলাইজেশন হয় অ্যাম্পুলাতে, ওই ফার্টিলাইজেশন ওখানে হয়ে ওখানেই রয়ে যায়, এই জন্য অ্যাম্পুলা হচ্ছে সব থেকে কমন পার্ট। এই যে দেখেন, এই সকের মধ্যে তো দেওয়া আছে যে অ্যাম্পুলারি পার্টে সব থেকে বেশি 55%। মোস্ট কমন ডেঞ্জারাস সাইট অফ ইকটোপিক প্রেগনেন্সি কি জানেন, ইসথমাস। কেন ইসথমাস? ইসথমাসে সব থেকে চিকন পার্ট হচ্ছে আমাদের ইসথমাস, কারণ যখন অ্যাম্পুলাতে হয়, অ্যাম্পুলাতেও কিন্তু 8 থেকে 10 সপ্তাহ হয়ে যায় রাপচার হওয়ার জন্য, কারণ অ্যাম্পুলাতে তো ফোটে। ইনফান্ডিবুলাম আরো বেশি, 12-14 সপ্তাহ পর্যন্ত, ইনফান্ডিবুলাম তো আরো বড়। আর ইসমাস কোন জায়গাটা আমাদের, ইসমাস হচ্ছে ইউটেরাসের কর্নল পার্টটাই, জাস্ট কর্ণ থেকে শুরু হয়, ওটার ডায়ামিটার কত, 1.25। আচ্ছা, এটা ইসমাস থাকে এখানে, কিন্তু আপনার এই জ্যাম্পুলা থাকে, এটা কিন্তু ইনফান্ডিবুলাম তো অনেক বড়, দেখেন ডায়ামিটার কত। এইটা হচ্ছে ইসমাস। এখানে যদি একটু প্রেগনেন্সি হয়, এটা তো 6 থেকে 8 সপ্তাহে ফেটে যায়, আমাদের 6 সপ্তাহের মধ্যে ফেটে যায়। এটা ফাটতে 8 থেকে 10 সপ্তাহ লাগে, এটা আপনার কিন্তু আরো বেশি সময় থাকে, যেটা যত ডায়ালেট। তাহলে সব থেকে ডেঞ্জারাস কেন বলতেছি, এইটা মাত্র 6 থেকে 8 সপ্তাহে ফেটে যাবে এবং অনেক বেশি পরিমাণে ব্লিডিং হবে, জায়গাটা চিকন সব থেকে, এজন্য।
আচ্ছা, 30 ইয়ার্স ওল্ড ওম্যান প্রেজেন্ট উইথ পারভেজনাল ব্লিডিং অ্যান্ড সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেইন। 30 বছরে আসছে, পারভেজনাল ব্লিডিং এবং সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড সে বলতেছে তার ক্লটও গেছে এবং সে কয় সপ্তাহের প্রেগনেন্সি ছিল? 6 সপ্তাহ মাত্র, অ্যামেনোরিক ছিল। সে ইনফর্ম দ্যাট দিস ইজ হার ফার্স্ট প্রেগনেন্সি আফটার ইয়ারটি। সে বলতেছে বাসায় একটা সে আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক নিছে, সে হয় ইন্ডাকশন নিছে, তা না হলে সে আইভিএফ করছে, আইইউআই করছে, কিছু একটা করছে। তারপরে তারই প্রথম প্রেগনেন্সিটা আছে। দেখেন তার বয়স কিন্তু 30 বছর, সে মানে এল্ডারলি প্রাইমে হয়ে গেছে। পসিবল কজ অফ আর সিমটমস, এই যে তার এই কারণটা, এটার পসিবল কজ কি হতে পারে? এটার আনসার কি হবে? ইকটোপিক প্রেগনেন্সি। কেন বলি? আমি আপনাদেরকে আগেই বললাম না, যখন আমরা পড়লাম যে ইকটোপিক প্রেগনেন্সিতে অর্গান চেঞ্জ, ইউটেরাসে ডেসিডুয়াল চেঞ্জ হয়, ডেসিডুয়াল চেঞ্জ যখন ইস্ট্রোজেন প্রজেস্টেরন সাপোর্টটা চলে যায়, তখন কি হয়? ইউটেরাস থেকে ডেসিডুয়ালটা এক্সপেল হয় ব্লাডের সাথে, তখন মনে হয় যে ইনকমপ্লিট অ্যাবর্শনের মতো দেখায়, কিন্তু এটা আসলে একটা ইকটোপিক প্রেগনেন্সি ছিল। ইকটোপিক প্রেগনেন্সির হিস্ট্রিতে আমরা কি বুঝি? খুবই শর্ট টার্ম অফ অ্যামেনোরিয়া থাকবে, ইনকমপ্লিট অ্যাবর্শনও কমও হতে পারে, বেশি হতে পারে, কিন্তু একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে ও বলবে এই 4 সপ্তাহ 6 সপ্তাহ আমি মাত্র অ্যামেনোরিক ছিলাম। এখানে দেখেন কত ক্লু, কিন্তু পরীক্ষায় এত ক্লু থাকবে না। পরীক্ষা আপনাকে এক লাইনের ক্লিনিক্যাল কোশ্চেন দিবে। 30 বছর, তার বয়স বেশি, মাত্র 6 সপ্তাহের অ্যামেনোরিক ছিল এবং সিভিয়ার পেইন, সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেইন ইকটোপিক প্রেগনেন্সির একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার। দেন হচ্ছে, এবং সে এআরটি নিছে, এআরটি কিন্তু ইকটোপিক প্রেগনেন্সির একটা কজ, হ্যাঁ, পসিবল কজ অফ আর সিমটমস, তাহলে কি এটা ইকটোপিক প্রেগনেন্সি। এই যেখান থেকে রিসপেক্টর দেখেন, এই যে এআরটি পার্টিকুলারলি ইন দ্য টিউবস আর প্যাটার্ন বা ড্যামেজড, এখানে পিআইডি, টিউবার লাইগেশন, আগে কোনো ডিএনসি হয়েছে, আই ইকটোপিক প্রেগনেন্সি ছিল, এগুলো পড়ে নেবেন। আচ্ছা, এ 28 ইয়ার্স ওল্ড ওম্যান অ্যাটেন্ডিং অবস ডিপার্টমেন্ট উইথ ডায়াগনোসড ইকটোপিক প্রেগনেন্সি। সে হচ্ছে ডায়াগনোসড, আপনার কাছে আলট্রা করে আসছে যে তার ইকটোপিক প্রেগনেন্সি আছে। তার বিপি 170, পালস 90। আলট্রাসোনোগ্রাফিতে আপনি দেখতেছেন যে একটা স্যাকাস ইনফান্ডিবুলার পার্টে সাইজটা, স্যাক সাইজটা কত? 3 সেন্টিমিটার, এবং ফিটাল হার্ট বিট নাই, কোনো ফিটাল হার্ট বিট নাই, সিরাম বিট এইচসিজি 2500। এখন আপনি এই রোগীর কি ম্যানেজমেন্ট দেবেন? এটার ম্যানেজমেন্ট আপনাকে পড়তে হবে, যেন যে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট কাদের দিবেন, কাদেরকে আপনি মেডিকেল ট্রিটমেন্ট দিবেন, কাদেরকে আপনি অপারেশন করবেন, ল্যাপারোটমি। তাহলে এই রোগীর জন্য আমরা কি করব? এই রোগীর জন্য আমরা মেডিকেল ম্যানেজমেন্ট করব। তাহলে মেডিকেল ম্যানেজমেন্টের ক্রাইটেরিয়া কি দেখেন? অ্যাসিমটোমেটিক পেশেন্টের আমরা বিপি পালস নর্মাল পেলাম, পেশেন্ট হেমোডাইনামিকলি স্টেবল, সিরাম বিট এইচসিজি 3000-এর কম, আমরা 2500 পেয়েছি। টিউবাল ডায়ামিটার 4 সেন্টিমিটারের কম হতে হবে, আমরা 3 সেন্টিমিটার পেয়েছি। ফিটাল হার্ট সাউন্ড নাই, কোন ইন্ট্রাঅ্যাবডোমিনাল হেমোরেজ নাই, মানে তো পেশেন্ট স্টেবল। বিপি পালস দেখে আপনি বুঝতে পারছেন, তখন আমরা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্টে যাব। ড্রাগ ইউজড ইন মেডিকেল ট্রিটমেন্ট অফ ইকটোপিক প্রেগনেন্সি, এটা আমরা আগে একবার পড়ছি। দেখেন এখানে হাইপারসমোলার গ্লুকোজ, হ্যাঁ, এই কোশ্চেনটাই সেম হচ্ছে আসছিল, হ্যাঁ, জুলাইতে এসে। প্যাটার্নাল ম্যাটার্নাল রেশিও ইন কমপ্লিট মোল, কমপ্লিট মোলে বাবা মায়ের রেশিওটা হচ্ছে মানে কেমন হয়? 2:0। মানে কমপ্লিট মোলে শুধু বাবার থেকে আসে 2টা ক্রোমোজোম, মায়ের থেকে 0। এই জন্যই কিন্তু ওর তখন ওর ক্যারিওটাইপ হয় 46XX-Y, এই জন্য কোনো ফিটাস তৈরি হয় না, শুধুমাত্র মোল থাকে। আর পার্শিয়াল মোলে আমরা পড়েছি কত? 2:1, 69XX-Y হয় পার্শিয়াল মোলে। এই যে দেখেন, আচ্ছা এখানে আসেন। 38 ইয়ার্স ওল্ড, বয়স 38, মাল্টিগ্রাভিডা, 16 সপ্তাহের প্রেগনেন্ট, পারভেজনাল ব্লিডিং আছে এবং তার নিচের পেটে ব্যথা। সে বলতেছে স্যার অনেক বেশি বমি, এই পুরো প্রেগনেন্সিতে তার সারাক্ষণ বমি লেগে থাকে, সে কিছু খেতেই পারে না। এবং ইউটেরাসিস 20 উইকস ইন সাইজ, ইউটেরাসটা 20 উইকস পাইছেন, এবং কোনো আপনি, ও বলতেছে প্রেগনেন্ট, পিটি পজিটিভ, সারা বছর তার বমি হলো, আপনি ইউটেরাসে হাত দিয়ে পাচ্ছেন, সিম্পথিসিস অফ 100 হয়, 20 উইকস, কিন্তু কোনো ফিটাল হার্ট সাউন্ড নাই। তাহলে এটা কি হবে? পসিবল কজ কি? এটা মোলার প্রেগনেন্সি, আর এটা মোস্ট প্রবাবলি কমপ্লিট মোল, যেহেতু আপনি ফিটাল হার্ট সাউন্ড পাচ্ছেন না। পার্শিয়াল মোলেও পাবেন না ফিটাল হার্ট সাউন্ড, যেহেতু ওখানে বাচ্চা তো অল্প, মানে বাচ্চার কিছু পার্ট থাকে। বাট এখানে কমপ্লিট মোল কেন বললাম? ওই যে ইউটেরাসের সাইজটাও 20 উইকস, আবার অনেক বেশি পরিমাণে নশা ভমিটিং হয়েছে, তার মানে বিটা এসসিজি অনেক বেশি। হুইচ কন্ট্রাসেপটিভ মেথড ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন মোলার প্রেগনেন্সি? যে কয়টা আপনারা টপিকস পড়বেন, যেমন হার্ট ডিজিজের ক্ষেত্রে, তারপরে মোলারের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে আপনি কোন কন্ট্রাসেপটিভ দিতে পারবেন না, এটা পরীক্ষা আসে।
তাহলে আমরা কি দিব না এই মোলারের ক্ষেত্রে? আমরা ইউজুয়ালি আইএসওডি দেবো না, কারণ তো ওর ইউটেরাস তো অলরেডি কম্প্রোমাইজড, মূলে মূলে ভরা ছিল। তাহলে এখন আমি যদি আবার আইএসওডি ঢুকে আমি তাহলে আরেকটা ইনফেকশন ইনডিউসড করে দিলাম, এই জন্য আমি আইএসওডি দিব না। পপ ইমপ্ল্যান্ট ব্যারিয়ার বলো, ব্যারিয়ার তো সব থেকে ভালো ওদের জন্য। এবং ওসিপিটা কিছুদিন পরে যখন মোল সাবসাইড করবে, বিটা-এসিজি নর্মাল লেভেলে আসবে, তখন আপনি ওসিপি দিবেন। বাট কন্ট্রা ইন্ডিকেটেড হচ্ছে আইওসিডি। আইওসিডি আপনি দিতেই পারবেন না, যারা একবার মোলার প্রেগনেন্সি হয়েছে তাকে আর আইওসিডি দেওয়া যাবে না, কারণ আপনি ইনফেকশন ইনডিউসড করবেন ফরেন বডি হিসেবে। তারপরে যেখানে লেখা আছে দেখেন, হ্যাঁ, দেন 40 ইয়ার্স ওম্যান, থার্ড গ্রাভিডা 36 ইস, 40 বছর, দেখেন বয়স কিন্তু 40। যখন আপনারা পরীক্ষা দিবেন, হ্যাঁ, পরীক্ষার সময় পেন্সিল দিয়ে নিচে দাগ দিবেন, কোশ্চিন দাগাবেন যখন, 40-এর নিচে দাগ, থার্ড গ্রাভিডার নিচে একটা দাগ, 36 উইকস অফ প্রেগনেন্সির নিচে দাগ, তার পিভি ব্লিডিং হয়েছে, বিপির নিচে দাগ, পালসের নিচে দাগ দিবেন। ইউটেরাসটা কেমন, সফট টেন্ডার, সিম্ফাইসো ফান্ডাল হাইট কত, 36 উইকস, মানে সে থার্ড গ্রাভিডা 36 উইকসের প্রেগনেন্ট, সিম্ফাইসো ফান্ডাল হাইটও 36 উইকস, মানে কোরিলেট করতেছে। পারভাইজানাল ব্লিডিং আপনি অ্যাক্টিভ ফ্রেশ ব্লাড পাচ্ছেন, ব্লাডের কালারটা কেমন ফ্রেশ। তাহলে ডায়াগনোসিস কি হবে? ডায়াগনোসিস আমরা জানি যে ফ্রেশ ব্লাড উইকসে কোরিলেট করতেছে, বিপি পাস মানে কি শকে চলে গেছে, 80-50 পাস 100 মানে সে শকে আছে, তার অনেক ব্লিডিং হয়েছে, তাহলে এটা কি প্লাসেন্টা প্রিভিয়া। এটা যদি অ্যাব্রাপসিও হতো তাহলে কি হতো? এটা যদি অ্যাব্রাপসিও হতো তাহলে ও বলতো পারভাইজানাল ব্লিডিং এর সাথে ওর সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, সাথে তার একটা ট্রমা অথবা হাইপারটেনশন, প্রিক্লেমশিয়ার একটা হিস্ট্রি থাকতো। অন এক্সামিনেশনে আপনি শকে পাইতে পারতেন, শক নিয়ে সমস্যা নেই। পার অ্যাবডোমিনালে আপনি ইউটেরাসটা টেন্ডার পাইতেন, টেন্স থাকতো অনেক বেশি, টেন্ডার থাকতো, ইউটেরাস কন্ট্রাক্টেড থাকতো। সফট এখানে না, ইউটেরাসটা ওখানে কন্ট্রাক্ট করতো। এবং সিম্ফাইসো ফান্ডাল হাইট আপনি করেসপন্ডিংও পেতে পারতেন, বেশিও পেতে পারতেন। যদি ব্লাড ভিতরে জমতো তাহলে দেখতো 36 উইকসের বেশি তো আসলে হয় না, তাহলে এখানে হয়তো বা 30 উইকস দিয়ে এখানে আপনার 34 উইকস দিয়ে দিত, তাহলে তখন এটা ডায়াগনোসিস হতো কি আমাদের অ্যাব্রাপসিও প্লাসেন্টা। আচ্ছা, সবাইকে অনেক থ্যাঙ্কস, পড়ে নিন। কোনো প্রবলেম থাকলে গ্রুপে অথবা পার্সোনালি নক দিন, আনসার দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।